ম্যান ভার্সেস ওয়াইল্ডে শুরু হয়েছিল সাল 2006-এ। তার 10 বছর আগে সাল 1996-এ বেয়ার গ্রিলস তার আর্মি ফ্রেন্ডসদের সঙ্গে আফ্রিকাতে ছুটি কাটাচ্ছিলেন, আর জাম্বিয়াতে তিনি স্কাই ডাইভিং করতে এসেছিলেন। বেয়ার অনেকবার প্লেন থেকে জাম্প করে ফেলেছিলেন, তাই সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল। একে একে বেয়ারের সব ফ্রেন্ডস প্লেন থেকে নিচে জাম্প করে। বেয়ারও তার প্যারাশুট নিয়ে নিচে জাম্প করেন। প্লেন থেকে জাম্প করার সঙ্গে সঙ্গেই বেয়ার 200 কিলোমিটার স্পিডে নিচে পড়তে থাকেন। 15,000 ফিট, 10,000 ফিট, 5,000 ফিট, আর কয়েক সেকেন্ডস পর বেয়ার মাটি থেকে মাত্র 3,000 ফিট ওপরে ছিলেন। আর ফাইনালি তিনি তার প্যারাশুট ওপেন করেন, কিন্তু প্যারাশুট ওপেন করার পরও বেয়ারের স্পিড কমছিল না। তিনি দ্রুত নিচে পড়েই যাচ্ছিলেন। বেয়ার ভাবলেন স্পিড কমছে না কেন। তখন বেয়ারের চোখ ওপরের প্যারাশুটের দিকে যায়, আর সেখানে তিনি এমন কিছু দেখেন যার কারণে তিনি পুরোপুরি প্যানিক হয়ে যান। বেয়ারের প্যারাশুট বাতাসে ঠিকমতো খোলেনি, এর দড়িগুলো পুরোপুরি জড়িয়ে গিয়েছিল, যার কারণে বেয়ারের স্পিড কমছিল না। তাই তিনি তাড়াতাড়ি প্যারাশুটের কর্ডস টানতে শুরু করেন, যেন কোনোভাবে প্যারাশুট খুলে যায় আর স্পিড কমে। কিন্তু এসব করতে করতে তিনি মাটির খুব কাছাকাছি চলে এসেছিলেন। তিনি পড়তে পড়তে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়েন। এক ঝটকায় চারদিকে অন্ধকার নেমে আসে। বেয়ার সোজা পিঠের ওপর ভর করে মাটিতে পড়েছিলেন। ক্র্যাশ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার মনে হয়েছিল যেন কেউ তার মেরুদণ্ডে লোহার রড ঢুকিয়ে দিয়েছে। অবাক করার বিষয় ছিল, এত উঁচু থেকে পড়ার পরও তিনি জ্ঞান হারাননি, কিন্তু তিনি নিজের শরীর নড়াতেও পারছিলেন না। তিনি শুধু মাটিতে পড়ে কাঁদছিলেন, অপেক্ষা করছিলেন কেউ এসে তাকে বাঁচাবে। ব্যথা এত বেশি ছিল যে তার মনে হচ্ছিল মৃত্যু হয়তো এর চেয়েও ভালো হতো। কয়েক ঘন্টা পরে তার বন্ধুরা তার কাছে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে বেয়ারের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। ব্যথার কারণে তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ইনজেকশন দেওয়ার পর ব্যথা কিছুটা কমলেও আসল ধাক্কা তখনও বাকি ছিল। পরের দিন ডক্টর তাকে এক্স রে দেখিয়ে বললেন, বেয়ার, তোমার স্পাইনের 3টি মেন হাড় ভেঙে গেছে, আর সত্যি বলতে চান্সেস খুবই কম যে তুমি আবার হাঁটতে পারবে। 21 বছরের বেয়ার গ্রিলসের জন্য এই কথা শোনা কোনো নাইটমেয়ারের চেয়ে কম ছিল না। যে ছেলে পাহাড়ে ওঠার স্বপ্ন দেখত, সে এখন বেড থেকে উঠতে পারছিল না। পরের কয়েক মাস তার জীবন হসপিটালের একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। ব্যথা, আফসোস আর ভয় তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তিনি বারবার অ্যাক্সিডেন্টের সেই মুহূর্ত মনে করতেন আর নিজেকেই দোষ দিতেন। রাতে ঘুম আসত না। অ্যাংজাইটি, ওভারথিঙ্কিং আর নেগেটিভিটি ধীরে ধীরে তাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছিল। মানুষ ভাবত বেয়ার মেন্টালি খুব স্ট্রং, কিন্তু তখন তিনি মাত্র 21 বছরের এক ভীত ছেলে, যে নিজের ফিউচার ভেঙে যেতে দেখছিল। কিন্তু একদিন হসপিটালের দেয়ালে টাঙানো একটি মাউন্ট এভারেস্টের ছবির দিকে তার নজর যায়। মাউন্ট এভারেস্ট, সেই স্বপ্ন যা বেয়ার আর তার ফাদার বছরের পর বছর ধরে দেখেছিলেন। তখন এভারেস্টে ওঠা তো দূরের কথা, বেয়ার দাঁড়াতেও পারছিলেন না, কিন্তু তবুও তিনি কোনোভাবে বেড থেকে উঠলেন, পড়তে পড়তে সেই ছবির কাছে পৌঁছালেন এবং কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকলেন। তারপর নিজেকে একটি প্রতিশ্রুতি দিলেন, যাই হোক না কেন আমি আবার হাঁটব, আর একদিন মাউন্ট এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে দেখাবো। সেই এক সিদ্ধান্ত তার চিন্তাভাবনা বদলে দিল। পরের দিন তার দিদার কথা মনে পড়ল। তিনি বলতেন, লাইফে যা কিছু হয় কোনো না কোনো কারণে হয়। প্রতিটি কষ্টের পেছনেও কোনো না কোনো ভালো জিনিস লুকিয়ে থাকে। প্রথমবার বেয়ার এই কথাটা অনুভব করলেন। তিনি ভাবলেন, সেই অ্যাক্সিডেন্টে আমি মরে যেতে পারতাম, আমি আমার চোখ, হাত বা পাও হারাতে পারতাম, কিন্তু আমি বেঁচে আছি, আর এই চিন্তাই তার শক্তি হয়ে গেল। ধীরে ধীরে তিনি ফিউচার নিয়ে চিন্তা করা বন্ধ করে দিলেন। আগে তিনি নিজের মাইন্ডকে হিল করলেন, তারপর বডিও সাড়া দিতে শুরু করলো। স্ট্রেস কমলো, নেগেটিভিটি কমলো, আর রিকভারি দ্রুত হতে শুরু করলো। তার এক বন্ধু তাকে বলেছিল, হয়তো এটা তোমার দ্বিতীয় জন্ম। বেয়ার এই কথাটা মন থেকে মেনে নিয়েছিলেন। এখন তার কাছে একটা গোল ছিল, একটা রিজন ছিল। এখন এভারেস্ট তার কাছে শুধু একটা মাউন্টেন ছিল না, এটা তার নতুন জীবনের সিম্বল হয়ে গিয়েছিল। যখনই মানুষ তার স্বপ্ন নিয়ে হাসত বা ইম্পসিবল বলতো, বেয়ার শুধু হেসে দিতেন, কারণ তিনি জানতেন তার লড়াই অন্যদের সঙ্গে নয়, নিজের সঙ্গে। তৃতীয় মাসে ব্যথা কমতে শুরু করলো, আর 8 মাস পরে তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। আর প্রায় 1 বছর পরে সেই বেয়ার গ্রিলস, যাকে ডক্টরসরা বলেছিলেন যে হয়তো সে আর কখনো হাঁটতেও পারবে না, সেই মানুষটি এখন নিজের পায়ে দাঁড়িয়েছিল। বেয়ার এখন নিজের পায়ে দাঁড়িয়েও তার কষ্ট শেষ হয়নি। ডক্টরসরা পরিষ্কার বলে দিয়েছিলেন যে তিনি স্পেশাল ফোর্সেসে ফিরে ট্রেনিং করতে পারবেন না। বেয়ার বুঝে গিয়েছিলেন যে তার আর্মি ক্যারিয়ার শেষ হয়ে গেছে এবং তিনি রিজাইন করে দেন। এখন তার কাছে না কোনো জব ছিল, না ইনকামের কোনো সোর্স, আর যে এভারেস্টে ওঠার স্বপ্ন তিনি হসপিটালের বেডে দেখেছিলেন তার জন্য লাখ লাখ টাকা দরকার ছিল। কিন্তু বেয়ারের কাছে এভারেস্ট এখন শুধু একটা মাউন্টেন ছিল না, এটা তার জীবনের মিশন হয়ে গিয়েছিল। যদি তিনি সাকসেসফুল হতেন তাহলে ব্রিটেনের ইয়াংগেস্ট এভারেস্ট ক্লাইম্বার হতে পারতেন, আর তার পুরো জীবন বদলে যেতে পারত। আর যদি ফেল হতেন তাহলে হয়তো এভারেস্টেই প্রাণ চলে যেত, না হয় মানুষ তাকে একজন ব্যর্থ মানুষ হিসেবেই মনে রাখত।
ডাকত, তবুও বেয়ার রিস্ক নেওয়া চুজ করলেন, কারণ তার হারানোর কিছুই ছিল না, কিন্তু পাওয়ার জন্য সব কিছু ছিল। এভারেস্ট এক্সপেডিশনের জন্য প্রায় 50 লাখ টাকা দরকার ছিল। স্পন্সরশিপের জন্য বেয়ার 1 মাস ধরে টানা কোম্পানিজকে লেটার্স লিখেছিলেন। তিনি 250টারও বেশি কোম্পানিজকে প্রপোজাল পাঠিয়েছিলেন, কিন্তু সব জায়গা থেকেই শুধু রিজেকশন পেয়েছিলেন। তিনি বিখ্যাত বিজনেসম্যান রিচার্ড ব্র্যানসনকেও বারবার লেটার্স পাঠিয়েছিলেন। অনেক চেষ্টার পরও কোনো উত্তর আসেনি। একদিন তো বেয়ার তার সঙ্গে দেখা করতেও পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সিকিউরিটি তাকে ভিতরে ঢুকতেই দেয়নি। কিন্তু বেয়ার হার মানার মানুষ ছিলেন না। একদিন তার চোখে একটি কোম্পানির বোর্ড পড়ে, যার নাম ছিল ডেভিস ল্যাংডন অ্যান্ড এভারেস্ট। নামের মধ্যে এভারেস্ট দেখেই তিনি সোজা অফিসের ভেতরে ঢুকে পড়েন। অনেক রিকোয়েস্ট করার পরে তিনি সিইওর সঙ্গে দেখা করার সুযোগ পান। বেয়ার তার স্বপ্ন, তার গল্প আর তার মিশন তাদের সামনে তুলে ধরেন, আর এবার কেউ তার উপর বিশ্বাস করল। কোম্পানি তার স্পন্সরশিপ অ্যাকসেপ্ট করে নিল। শত শত রিজেকশনের পর অবশেষে বেয়ারের এভারেস্ট মিশন শুরু হতে চলেছিল। কিন্তু এভারেস্ট পর্যন্ত যাত্রা এখনও সহজ ছিল না। 1996 সালে এভারেস্টে আসা এক ভয়ঙ্কর স্টর্ম 8 জন ক্লাইম্বারের প্রাণ কেড়ে নিয়েছিল। এই ট্র্যাজেডির পর পুরো পৃথিবী এভারেস্টের বিপদ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পেরেছিল। কিন্তু এপ্রিল 1998-এ নিজের অ্যাক্সিডেন্টের প্রায় 19 মাস পরে বেয়ার তার টিমকে নিয়ে এভারেস্টে ওঠা শুরু করেন। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ তার পায়ের নিচের বরফে ফাটল ধরতে শুরু করে। বেয়ার কিছু বুঝতে ওঠার আগেই পুরো জমি ভেঙে যায় এবং তিনি সোজা একটি গভীর ক্রেভেসে পড়ে যান। নিচে শুধু অন্ধকারই অন্ধকার ছিল। তিনি এর তলা পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না। পড়ার সময় তিনি বরফের দেয়ালে ধাক্কা খাচ্ছিলেন, কিন্তু হঠাৎ একটা জোরালো ঝাঁকুনি লাগে এবং তিনি বাতাসে ঝুলে যান। তার সেফটি রোপ তার জীবন বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু রোপ আর কতক্ষণ তার ওজন ধরে রাখতে পারবে তা কেউ জানত না। ওপরে দাঁড়িয়ে থাকা তার টিমমেট সমস্ত শক্তি দিয়ে রোপ টানছিলেন। বেয়ারও বরফে নিজের আইস অ্যাক্স গেড়ে দিতে চেষ্টা করেন এবং ধীরে ধীরে আবার ওপরে উঠে আসেন। এটা ছিল দ্বিতীয়বার যখন বেয়ার মৃত্যুর এত কাছাকাছি পৌঁছেছিলেন। তিনি খুব ভালোভাবে ইনজোর্ড হয়েছিলেন এবং ডক্টরস তাকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। সত্যি বলতে তার কনফিডেন্স নড়বড়ে হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিবারের মতো এবারও বেয়ার নিজেকে একটাই কথা বলেছিলেন, বড় গোলসের পথে বাধা আসবেই, কিন্তু আমি থামব না। কয়েকদিন পরে যখন তিনি রিকভারি করছিলেন, তখন আরেকটি খারাপ খবর আসে। একটি বড় স্টর্ম এভারেস্টের দিকে এগিয়ে আসছিল। যদি স্টর্ম এসে যেত তাহলে পুরো মিশন শেষ হয়ে যেতে পারত। সেদিন রাতে বেয়ার প্রায় পুরো রাত প্রার্থনা করেছিলেন, আর তারপর একটি অলৌকিক ঘটনা ঘটে। শেষ মুহূর্তে স্টর্ম নিজের ডিরেকশন বদলে ফেলে। টিমের কাছে এভারেস্ট সামিট করার জন্য মাত্র 2 দিনের সুযোগ ছিল। এটাই তাদের লাস্ট চান্স। পরের সকালে বেয়ার নিজের ফাইনাল ক্লাইম্ব শুরু করেন। তিনি যত ওপরে উঠছিলেন, বাতাস তত পাতলা হয়ে যাচ্ছিল। খুব শিগগিরই তিনি এভারেস্টের ডেথ জোনে পৌঁছে যান, যেখানে অক্সিজেন এত কম থাকে যে মানুষের প্রত্যেকটি পদক্ষেপ একটি যুদ্ধ হয়ে যায়। তার চারপাশে সেই সমস্ত ক্লাইম্বার্সদের বডিজ পড়েছিল যারা একসময় সামিটের স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু আর ফিরে যেতে পারেনি। ভয় তার মনেও ছিল, কিন্তু এবার বেয়ার ভয়কে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দেননি। তিনি শুধু একটি পদক্ষেপের কথা ভাবছিলেন, তারপর পরের পদক্ষেপ, তারপর তার পরেরটি। 17 ঘন্টার টানা ক্লাইম্বের পরে 16 মে 1998-এ বেয়ার গ্রিলস তার শৈশবের স্বপ্ন পূরণ করেন। মাত্র 23 বছরে তিনি এভারেস্ট সামিট করা সবচেয়ে ইয়াং ব্রিটিশ ক্লাইম্বার হয়ে ওঠেন। যাকে ডক্টরসরা বলেছিলেন যে হয়তো সে আর কখনো হাঁটতেও পারবে না, সেই মানুষটি এখন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। এই অ্যাচিভমেন্টের পর বেয়ারের গল্প সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। তাকে সেমিনার্সে ডাকা হয়, ডকুমেন্টারিজ তৈরি হয়, আর তারপর একদিন ডিসকভারি চ্যানেল তাকে সেই সুযোগ দেয় যা তার জীবন চিরতরে বদলে দেয়। পৃথিবী তাকে নতুন একটি নামে চিনতে শুরু করে, ম্যান ভার্সেস ওয়াইল্ড। আর হয়তো সেই কারণেই আজ হয়তো আপনিও তাকে চেনেন। বহু বছর পরে যখন বেয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল তার অ্যাক্সিডেন্টের ব্যথা কি আজও অনুভব হয়, তখন তিনি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, প্রতিদিন হয়, কিন্তু প্রত্যেক মানুষকেই নিজের পেনের সঙ্গে বাঁচতে শিখতে হয়। আমি গ্রেটফুল যে জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। এই ইন্সপায়ারিং স্টোরি থেকে আমরা কিছু পাওয়ারফুল লেসন্স পাই। লেসন 1, কষ্ট আপনাকে ভাঙতে নয়, শক্তিশালী করতে আসে। যখন বেয়ার 16,000 উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন আর ডক্টরসরা বলেছিলেন যে হয়তো তিনি আর কখনো হাঁটতেও পারবেন না, তখন তার সামনে দুটি চয়েস ছিল, হয় পুরো জীবন নিজের জন্য আফসোস করে কাটানো, না হয় সেই কষ্টকেই নিজের শক্তি বানিয়ে নেওয়া। জীবনে যখন সমস্যা আসে, সেগুলো আমাদের পানিশ করতে আসে না, সেগুলো আমাদের সেই মানুষে পরিণত করতে আসে যে মানুষ আমরা হতে পারি। লেসন 2, যার কাছে রিজন থাকে সে সব প্রবলেম সহ্য করতে পারে। হসপিটালের বেডে শুয়ে বেয়ার ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিলেন, কিন্তু তারপর তিনি মাউন্ট এভারেস্টের একটি ফটো দেখলেন এবং একটি গোল ঠিক করলেন। সেদিন থেকেই তার রিকভারি শুরু হলো। মানুষ ক্লান্তিতে হার মানে না, মানুষ তখনই হার মানে যখন তার কাছে বেঁচে থাকার কোনো রিজন থাকে না। তাই নিজের লাইফে এমন একটি গোল রাখুন যা আপনাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে। লেসন 3, ট্রাই ওয়ান মোর টাইম। স্পন্সরশিপের জন্য বেয়ার 250টারও বেশি কোম্পানিজকে লেটার্স লিখেছিলেন। প্রায় সব জায়গা থেকেই তিনি না শুনেছিলেন।
ভাবুন তো, যদি তিনি 50তম রিজেকশনের পরেই থেমে যেতেন, তাহলে না এভারেস্ট হতো, না ম্যান ভার্সেস ওয়াইল্ড। অনেক সময় সাকসেস আর ফেলিয়ারের মধ্যে পার্থক্য শুধু আরেকবার চেষ্টা করার মধ্যেই থাকে। তাই আমাদের সব সময় আরেকবার চেষ্টা করতে হবে। লেসন 4, ভয়ের পেছনেই সাকসেস লুকিয়ে থাকে। এভারেস্টের ডেথ জোনেও বেয়ারও ভয় পেয়েছিলেন। তিনিও ডেড বডিজ দেখেছিলেন। তারও মনে হচ্ছিল হয়তো তিনি আর ফিরে আসতে পারবেন না। কিন্তু সাহস মানে ভয়কে শেষ করে দেওয়া নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। লেসন 5, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। যখন বেয়ার এভারেস্টে উঠছিলেন, তখন তিনি সামিটের কথা ভাবছিলেন না, তিনি শুধু পরের পদক্ষেপের কথা ভাবছিলেন। আর জীবনও ঠিক এভাবেই কাজ করে। আপনাকে পুরো রাস্তা দেখতে হবে না, শুধু পরের সঠিক পদক্ষেপটি নিতে হবে। ধীরে ধীরে সেই ছোট ছোট পদক্ষেপই আপনাকে বড় রেজাল্টের দিকে নিয়ে যাবে। লেসন 6, কিপ গোয়িং। যদি বেয়ার গ্রিলসের পুরো গল্পকে এক লাইনে বোঝাতে হয়, তাহলে সেই লাইন হবে কিপ গোয়িং। মানুষ নিষেধ করুক, পৃথিবী আপনার ওপর হাসুক, আপনি নিজেই নিজের ওপর ডাউট করুন। রাস্তা যত কঠিনই হোক না কেন, শুধু থেমে যাবেন না। কারণ বেশিরভাগ মানুষ ফেল হয় এই কারণে নয় যে তারা যোগ্য নয়, তারা ফেল হয় কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। বেয়ার গ্রিলস নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে মানুষের সবচেয়ে বড় শক্তি তার ট্যালেন্ট নয়, তার পারসিস্টেন্স। আর হয়তো এই কারণেই আজ পৃথিবী তাকে শুধু একজন অ্যাডভেঞ্চারার হিসেবে নয়, বরং একজন ফাইটার হিসেবেও মনে রাখে। যদি আপনারও মনে হয় যে আপনার লাইফে এখন কঠিন সময় চলছে, তাহলে বেয়ারের গল্প মনে রাখবেন। হতে পারে এটা আপনার স্টোরির এন্ড নয়, হতে পারে এখান থেকেই আপনার এভারেস্ট জার্নি শুরু হচ্ছে। এখন যদি আপনার বয়স 14 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে এই সময়টাই ঠিক করে দেয় আপনি ফিউচারে সাকসেসফুল হবেন নাকি ফেইলিয়ারের সঙ্গে জীবন কাটাবেন। এমন কিছু ডিস্ট্র্যাকশন এবং ভুল আছে যেগুলো এখনই অ্যাভয়েড করতে হবে, যা আপনাকে সাকসেসফুল বানাবে। যদি আপনার বয়স 14 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে এর ফুল প্রসেস স্ক্রিনে দেওয়া ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। ক্লিক করে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আমি আপনার সঙ্গে সেখানেই দেখা করব।